আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো মোশতাক আহমেদের এটি সায়েন্স ফিকশন উপন্যাস 'নিরি' চতুর্থ পর্ব। নিরি রেডিওটা হাতে নিয়ে মরার মতো পড়েছিল। নীরব ভিতরে এসেও অবাক হয়ে বলল, নিরি, তুমি এখানে এসেছো কেন? নিরি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। হু হু করে কেঁদে উঠে বলল, ওরা আমাকে উদ্ধার করতে এসেছিল। রেডিওতে আমি সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি উত্তর দেওয়ার আগেই ওরা চলে গেছে। কি বলছো? হ্যাঁ নীরু, আমার উদ্ধার হওয়ার শেষ আশাটুকু ওর মৃত্যু ঘটল। তুমি ভেঙে পড়ো না, আমার বিশ্বাস একটা না একটা উপায় বের হবে। আর কোনো উপায় নেই। আমি ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার নিচে পড়ে আছি। কেউ কোনো দিন আমার অবস্থান জানতে পারবে না। আমি আমাদের রোবটদের ডেথ সংবাদ পাঠাবো। তোমাদের রোবট একটাও সক্রিয় নেই, সব নিষ্ক্রিয় হয়ে গেছে। রেডিওতে সেরকম কথাই ওরা বলছিল। হতে পারে আমাদের রোবটগুলো মূল সার্ভারের সাথে সম্পৃক্ত নয়। সেক্ষেত্রে রোবটেরাই আমাকে হত্যা করবে, কারণ আমি ওদের ধ্বংস করতে এসেছি। এই কথা তোমাকে আগেও বলেছি। তাহলে তো সমস্যাই হয়ে গেল। রোবটদের কাছে তোমার কথা বলতে পারবো না। নিয়ে যে সকল পুরুষ মানুষ আছে তাদের কাছেও আমি তোমার কথা বলতে পারবো না। আবার তোমাকে কেউ উদ্ধারও করতে আসবে না। সেক্ষেত্রে তুমি পৃথিবীর উপরের পৃষ্ঠে ফিরে যাবে কিভাবে? আমি জানি না নীরু, আমি জানি না। আপাতত অন্য কিছু নিয়ে চিন্তা করো না। তোমার আগে সুস্থ হওয়া প্রয়োজন। তারপর একটা না একটা ব্যবস্থা করা যাবে। কি ব্যবস্থা করবে? নিনিনে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে পৃথিবীর উপরের পৃষ্ঠে উঠে যাবে। রোবটেরা বলেছিল প্রয়োজনে কোনো একদিন তারা আমাদের সেই সুড়ঙ্গ দিয়ে উপরে পাঠাবে। তুমি সুস্থ হলে আমি তোমাকে সেই সুড়ঙ্গের কাছে নিয়ে যাব। এতদিন আমরা রোবটের কারণে ওই সুড়ঙ্গের মধ্যে কি আছে তা জানতাম না। যেহেতু তুমি বলছো যে রোবটেরা সব নিষ্ক্রিয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশের কোনো বাধা থাকবে না। তুমি সুস্থ হও, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আমাদের মধ্যে যাদের বয়স 50 হয় ওই সুড়ঙ্গ দিয়ে ওপরেও পাঠাতে হয়। নিরি বড় বড় চোখ করে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। তুমি চেনো জায়গাটা? হ্যাঁ চিনি, একবার গিয়েছি। জায়গাটার নাম উত্তর 27,671। রোবটদের নিয়ম অনুসারে সবাই একবার ওই সুড়ঙ্গের কাছে যেতে পারে। আমরা সবাই একবার করে গিয়েছি, আর যাওয়া হয়নি। তবে এবার যাব, তোমাকে নিয়ে যাব। নীরি উদ্ভাসিত চোখে বলল, তোমার কথা শুনে শত কষ্টের মধ্যেও ভালো লাগছে। তোমার ভালো লাগাটা আমার শান্তি। যদি সত্যি তোমাকে আমি কোনোদিন উপরে যাওয়ার ওই সুড়ঙ্গের কাছে নিয়ে যেতে পারি, আমি খুব তৃপ্তি লাভ করব। কিন্তু তার জন্য তোমাকে সুস্থ হতে হবে, কারণ রোবটেরা আমাদের বলেছে ওই সুড়ঙ্গটা খুব দুর্গম। তোমার শরীরের যে অবস্থা তাতে তোমার ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে চলাফেরার মতো সুস্থ হতে বেশ সময় লাগবে বলে আমার ধারণা। নীরি দ্রুত বলল, আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই। আমিও তোমাকে দ্রুত সুস্থ করতে চাই। এজন্যই দেখো কত কিছু নিয়ে এসেছি। পানি, গাছের পাতা, কিছু শিকড়। পানি যেন ফোটানো যায় এজন্য কড়াই আকৃতির পাথর, সবকিছু। নীরি বড় বড় চোখ করে বলল,
কিন্তু ওগুলো কি? কোনগুলো? ওই যে তোমার হাতের পাশে। এগুলো রিয়েনার পোশাক। রিয়েনার শরীর সৎকার করার সময় পোশাকগুলো খুলে নিয়েছি। তোমার পোশাক রক্ত ধুলোবালিতে একাকার হয়ে গেছে। তুমি বেশিক্ষণ পরে থাকতে পারবে না। তোমার নতুন পোশাক লাগবে। এর জন্য এগুলো নিয়ে এসেছি। আমি ধুয়ে নিয়ে এসেছি। তোরে পাথরের উপর রেখে দিলে দ্রুত শুকিয়ে যাবে। তখন তুমি পড়তে পারবে। নীরি রাগে তোতলাতে তোতলাতে বলল, তুমি রিয়েনার শরীর থেকে পোশাক খুলে নিয়েছ? হ্যাঁ, তা না হলে পোশাকগুলো নষ্ট হয়ে যেত। তুমি রিয়েনার শরীরকে নগ্ন করেছ? রিয়েনাকে নগ্ন দেখেছ? প্রশ্নটা শুনে নীরব খুবই বিব্রত হলো। সে তোতলাতে তোতলাতে বলল, তুমি এভাবে বলছো কেন নীরি? এভাবে বলবো না মানে? তুমি জানো না একজন পুরুষের একজন নারীর নগ্ন শরীরে দেখা অন্যায়? তুমি জানো না এরকম দৃষ্টি পুরুষ আর নারীর নিষিদ্ধ সম্পর্ক সৃষ্টিতে উস্কানিমূলক হিসেবে কাজ করে? তুমি জানো না অনেক আগে পুরুষ আর নারীর মধ্যে ভালোবাসা নামক অদ্ভুত এক সম্পর্ক ছিল? তুমি জানো না এরকম ভালোবাসার প্রথমে মানসিক হলো, পরে শারীরিক সম্পর্কের দিকে গড়াতো, তারপর সেই সম্পর্কের মাধ্যমে কিভাবে যেন পুরুষেরা নারীর শরীরের মধ্যে নতুন একটা মানুষ সৃষ্টি করত। সেই মানুষকে জন্ম দিতে গিয়ে নারীকে কি ভয়ানক কষ্ট পেতে হতো। কত নারীকে ওইভাবে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। তুমি জানো? নীরব ঘাবড়ে গিয়ে বলল, "উম, না, জানি না।" অবশ্যই জানো। রোবটেরা তোমাদের সব জানালেও এগুলো জানাবে না কেন? অবশ্যই জানিয়েছে। তুমি আমাকে মিথ্যা বলছো। তা না হলে তুমি কখনোই রিয়েনাকে নগ্ন করে ওর শরীর দেখতে না। কি ভয়ঙ্কর! আমি চিন্তাও করতে পারছি না। না জানি তুমি রিনাকে নিয়ে আরো কত কি চিন্তা করেছো। আর আমাকে নিয়েও কি সব চিন্তা করছো। আসলে আমি তোমাকে যতটা ভালো ভেবেছিলাম, তুমি কখনোই অতটা ভালো নও। তোমার মনের মধ্যে শুধু খারাপ চিন্তা ঘুরঘুর করছে। তুমি এসব কি বলছো নিরি? সব সত্যি বলছি। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করতে চাচ্ছ। তুমি সুযোগ সন্ধানে এক দুশ্চরিত্র পুরুষ। পুরুষদের চরিত্র সত্যিই যে কখনো ভালো হবার নয়, তুমিই তার প্রমাণ। ছি, তুমি এতটা হীন মানসিকতার অধিকারী। তোমার লজ্জা করে না এখনো আমার সামনে বসে আছো? যাও, ভাগো এখান থেকে। আমি মরে গেলেও তোমার মতো পুরুষের সাহায্য নেব না। আর আমাকে ভুলেও স্পর্শ করবে না। তোমার মতো পুরুষের স্পর্শ থেকে মৃত্যুও অনেক ভালো। যাও, যাও আমার চোখের সামনে থেকে। নীরু এতটাই বিব্রত হলো যে তার চোখ দুটো ছলছল করে উঠল। কথা বলার মতো ভাষা তার আর নেই। নীরি বলেই চলছে, তোমরা পুরুষেরা কোনোদিন নারীদের মর্যাদা দিতে শেখোনি। তাদের সত্যি সত্যি ভালোবাসতে শেখোনি। তাদের সম্মান করতে শেখোনি। তোমরা শুধু নারীদের আনন্দ আর ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছো। তোমরা কখনো বুঝতে চাওনি নারীদেরও মন আছে, আনন্দ আছে, সুখ আছে, আবেগ, ভালোবাসা আছে, আছে নিজের জীবনকে নিয়ে স্বপ্ন দেখার বাসনা। তোমরা সেই সকল স্বপ্নকে গুড়িয়ে দিয়ে নারীকে অসম্মান করেছ। নারীদের কুসংস্কারের বেড়াজালে বন্দি করে রেখেছ। একের পর এক সন্তান জন্ম দেওয়ার নামে তাদের শরীর মনকে ধ্বংস করেছ, কলুষিত করেছ। তোমরা পুরুষেরা মানব সমাজের কলঙ্ক। তোমরা পিশাচ। তোমরা পশুর থেকে অধম। এজন্যই তোমাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে। জানি না কেন রোবটেরা তোমাদের বাঁচিয়ে রেখেছে। সত্যি যদি আমি সুস্থ হয়ে উঠতে পারি, কেউ না হলো আমি তোমাদের নিশ্চিহ্ন করব। তার আগে পারলে আত্মহত্যা করো। এতে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা অনেক ত্বরান্বিত হবে, অনেক অনেক বেগবান হবে।
আমি চাই তোমরা ধ্বংস হও, যত দ্রুত পারো মৃত্যুবরণ করো। নীরু এতটাই কষ্ট পেল যে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে যে কি বলবে বুঝতেই পারছে না। নীরি এখন তার দিকে তাকাচ্ছেও না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। নীরু উঠে দাঁড়ালো। তার এখন চলে যাওয়া উচিত, কিন্তু সে কিভাবে যাবে? একজন মানুষ যে কিনা হাঁটতে চলতে পারে না, যার কিনা উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারোর সাহায্য পাওয়ারও আশা নেই, সে কিনা সমস্ত মানব জাতিকে প্রভুদের হাত থেকে রক্ষা করেছে, তাকে এরকম একটা অজানা অচেনা জায়গায় ফেলে রেখে সে কিভাবে যাবে? কিন্তু তার যে থাকারও উপায় নেই। তার পূর্বপুরুষদের অনৈতিক আচরণের জন্য তাকে এখন যে অপমান আর গ্লানি সহ্য করতে হচ্ছে, তার থেকে মৃত্যুও যে অনেক ভালো বুঝতে পারছে সে। তাহলে সত্যিই কি সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করবে? না, ঠিক হবে না। নিজে নিজেই চিন্তা করলো নীরু। বরং নীরিকে সে যদি বাঁচাতে পারে, তাহলে অন্তত কিছুটা হলেও নীরি বুঝতে পারবে সকল পুরুষ নারী বিদেশি কিংবা নারী লিপ্সু নয়। পুরুষের মধ্যেও মানবতা আছে, ভালোবাসা আছে, আছে নারীর প্রতি মমতা আর শ্রদ্ধাবোধ। নারীরা যে পুরুষদের নিশ্চিহ্ন করে অনেক বড় ভুল করেছে, তার কিছুটা হলেও নীরি তখন উপলব্ধি করবে। এতটুকু উপলব্ধি যদি নীরির মধ্যে সে সৃষ্টি করতে পারে, তাহলেই সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এরকম চিন্তা থেকে নীরও চলে গেল না। সে সার্ভার রুমের এক কোণায় পাথরের উপর বসে থাকলো। আশা, নীরি যদি তাকে একবারের জন্য ডাক দেয়। নীরির সমস্ত শরীর রক্ত আর ধুলোয় মাখামাখি হয়ে আছে। একই সাথে রাগ, হতাশা আর শারীরিক দুর্বলতা তার মানসিক অবস্থাকে একেবারে কাহিল করে ফেলেছে। সে কয়েকবার একটা পাথরে হেলান দিয়ে বসার চেষ্টা করে, শেষ পর্যন্ত পারল না। খুবই কষ্ট হচ্ছে তার। সে অনুভব করছে শরীরটা তার হঠাৎ হঠাৎ কেঁপে উঠছে। সবচেয়ে কষ্ট হচ্ছে তীব্র একটা ব্যথার জন্য। একটু পরপরই ইলেকট্রিক শকের মতো ব্যথাটা পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চলে যাচ্ছে। ওই সময় চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। নীরির তখন মনে হয় ওই রকম ব্যথা সহ্য করার থেকে মৃত্যু অনেক ভালো। হঠাৎই নীরি বমি করল। বমি দেখে নীরি নিজে খুব ভয় পেয়ে গেল। সে জানে কোনো মারাত্মক আঘাতের পর বমি হওয়ার মানে শরীরে ভয়ঙ্কর কোনো সমস্যা হওয়া। শরীরের অভ্যন্তরের সাধারণ কর্মকাণ্ডগুলো শরীর স্বাভাবিকভাবে সম্পূর্ণ করতে পারে না বলেই বমি হয়। বিশেষ করে নার্ভাস সিস্টেমের ভারসাম্যহীনতা প্রকট আকার ধারণ করে। নার্ভাস সিস্টেমে যে সমস্যা হচ্ছে বুঝতে পারছে নীরি, কারণ দৃষ্টি মাঝে মাঝেই ঝাপসা হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে ভালো মতো দেখার চেষ্টা করেও লাভ হচ্ছে না। এরকম একবার চোখ বন্ধ করে আবার চোখ খুলতে দেখে তার সামনে নীরু হাঁটু গেড়ে বসে আছে। নীরুর হাতে লেসার গান। নীরুর হাতে লেসার গান দেখে নীরি চমকে উঠল। অবশ্য সে কিছু বলল না, কিছু বলার মতো অবস্থাও তার নেই। নীরু অদ্ভুত একটা কাণ্ড করল। লেসার গানটা নীরির ডান হাতে দিয়ে বলল, নীরি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তুমি রাখতেই পারো, রাগাই স্বাভাবিক। কারণ তোমার বিচার বিবেচনায় আমি ভয়ঙ্কর অন্যায় করেছি। যদিও আমি নিজে তা উপলব্ধি করছি না, কারণ আমি যা কিছু করেছি সৎ বিশ্বাসে তোমাকে বাঁচানোর জন্য করেছি এবং করছি। আমি এখন বুঝতে পারছি তোমার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। এই অবস্থায় যদি তোমার যথাযথ চিকিৎসা না হয়, তাহলে তোমাকে বাঁচানো যাবে না। আমি চাই তুমি বেঁচে থাকো, আর তোমার বেঁচে থাকার জন্য আমার সাহায্য তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করছো না। তুমি ভাবছো আমি তোমার সাথে অশালীন আচরণ করব। এটা সত্য না নীরি। সত্য না বলেই আমি তোমার হাতে লেসার গানটা তুলে দিয়েছি। এই ভয়ঙ্কর কাজটা এজন্য করেছি যে তোমাকে সুস্থ করার সুযোগটা তুমি আমাকে দাও। যদি কখনো দেখো আমি তোমার সাথে এমন কোনো আচরণ করছি যা তোমার জন্য অসম্মানের কারণ হচ্ছে, তাহলে তুমি আমাকে হত্যা করো।
কিন্তু তুমি এভাবে মারা যেও না। তাছাড়া একজন মানুষ হিসেবে আমি অন্য একজন মানুষকে চোখের সামনে এভাবে মরতে দিতে পারি না। যদি চাইতাম সত্যি তোমার অসম্মান হোক, তাহলে এতক্ষণ তোমাকে আমি অসম্মানিত করতেই পারতাম। যদি চাইতাম সত্যি তোমার মৃত্যু হোক, তাহলে অনেক আগেই তোমাকে ফেলে রেখে চলে যেতে পারতাম। কিন্তু সেটা পারছি না। এ কারণে যে তুমি আমি দুজনেই আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমাদের মধ্যে মায়া, মমতা, আবেগ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্ববোধ আছে। এজন্য তোমাকে ফেলে রেখে যেতে পারছি না। আমি চাচ্ছি তুমি আমাকে তোমাকে সুস্থ করার সেই সুযোগটা দেবে। আমি কথা দিচ্ছি, তুমি সুস্থ হওয়ার পর যখন বলবে তখনই আমি চলে যাব। তবে তোমাকে এভাবে মৃত্যুর মুখে রেখে যাব না। যেহেতু আমাকে আগামী ৩ দিন পরেই যেতে হবে, আমি চেষ্টা করব ৩ দিনেই তোমাকে সুস্থ এবং আত্মনির্ভরশীল করে তোলার জন্য। আমি বিশ্বাস করছি এটা আমাদের দায়িত্ব এবং আমি তা করতে পারবো। আমি আশা করছি তুমি আমাকে আমার এই দায়িত্বটা পালন করার সুযোগ দেবে। নীরি কিছু বলল না। পিট পিট করে নীরর চোখের দিকে কয়েকবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নীরা আবার বলতে শুরু করলো, দেখো নীরি, জীবনের সংকটময় মুহূর্তে অনেক অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত কাজ করতে হয়। হয়তো তুমি আমি কেউই চাই না কাজটা করার হোক, তারপরও করতে হয়। রেনার পোশাকগুলো খুলে এনে আমি হয়তো ওইরকম একটা কাজ করেছি। একটা সময় তুমি বুঝতে পারবে আমি ভুল করিনি। কঠিন বাস্তবতার মধ্যে তোমাকে সাহায্য করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমার জায়গায় তুমি হলো একই কাজ করতে। আমার মূল উদ্দেশ্যটা ছিল, তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। নীরি এবারও কোনো কথা বলল না, তবে চোখ ফিরিয়ে নীরর চোখে তাকালো। নীরু এবার খুব আবেগঘন কণ্ঠে বলল, তাহলে কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? আমি দেখতে পাচ্ছি তুমি ঠিকমতো শ্বাসও নিতে পারছো না। এরকম পরিস্থিতিতে মানুষ হিসেবে তোমার কি উচিত নয় অন্য একজন মানুষের সাহায্য নেওয়া? এটা সত্য তুমি নারী আর আমি পুরুষ, তাতে কি? দুজনেই তো মানুষ, তাই না? মানুষ হিসেবে আমরা কি একজন অন্যজনের উপকার করতে পারি না? একজন অন্যজনের সাহায্য নিতে পারি না? আজ না হয় তুমি আমার সাহায্য নিলে, এমন একটা সময় আসতে পারে হয়তো তোমার সাহায্য আমার নিতে হবে। তুমি সত্যি করে বলো তো, তোমার মতো অবস্থায় আমি যদি থাকতাম, তাহলে তুমি কি আমাকে ফেলে রেখে চলে যেতে পারতে? নীরি এবার হাতের মধ্যকার লেসার গানটা ছেড়ে দিলে সেটা পাথরের উপর পড়ল। নীরি চোখ ঘুরিয়ে লেসার গানটার দিকে তাকিয়ে আবার নীরর দিকে তাকালো। তারপর অস্পষ্ট স্বরে বলল, পানি খাবো। নীরও ছুটে গিয়ে কাপা হাতে নীরির জন্য পানি নিয়ে এলো। নীরি এবারও অনেক পানি খেলো। তারপর বিড়বিড় করে বলল, নীরু, আমার শরীরে প্রচন্ড ব্যথা। পায়ের নিচ থেকে ইলেকট্রিক শকের মতো একটা ব্যথা কিছুক্ষণ পর পর মাথায় উঠে যাচ্ছে। তুমি যে ওষুধ খেয়েছো তাতে কাজ হচ্ছে না? মনে হচ্ছে না। তুমি যেভাবে পারো আমার ব্যথা কমানোর ব্যবস্থা করো। আমি আর সহ্য করতে পারছি না। প্রায় 14 ঘন্টা হয়ে গেছে তুমি হাত পায়ে আঘাত পেয়েছো। যে ক্ষতগুলো হয়েছে সেগুলোতে ব্যথা হওয়া স্বাভাবিক, কারণ ওগুলো পরিষ্কার করা হয়নি। তুমি বললে আমি তোমার ক্ষতগুলো পরিষ্কার করে গরম পানির সেক দিয়ে দিতে পারি। দাও, সেক দাও। কিন্তু এতে আমাকে তোমার শরীর স্পর্শ করতে হবে। যা ইচ্ছে তাই করো। আমি আর সহ্য করতে পারছি না। আর সহ্য করতে পারছি না। আমার কথা শেষ করতে পারল না নীরি। তার আগেই হড়হড় করে আবার বমি করে দিল। যে আপেলটা সে খেয়েছিল এবার তার পুরোটাই বের হয়ে এলো। নীরজ সার্ভার রুমের মধ্যে পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালালো। আগেই অনেকগুলো শুকনো ডাল আর পাতা নিয়ে এসেছিল। সেগুলোতে আগুন ধরিয়ে একটা পাথরের উপর পানি গরম করলো। সেই পানিতে রিয়েনার একটা মোজা
ধুয়ে তারপর ঠান্ডা পানিতে ভিজিয়ে নীরির মাথায় জলপট্টি দিল, আর একটা মোজা দিয়ে হাতের ছোট বড় ক্ষতগুলো পরিষ্কার করে দিল। বাম হাতের ক্ষতটা সত্যি গভীর। ক্ষতটা লেসার রশ্মির জন্য সৃষ্টি হওয়ায় একেবারে পুড়ে গেছে, এজন্য যন্ত্রটাও বেশি। পাথর দিয়ে ব্যথানাশক কিছু পাতা চেয়েছে, সেগুলো ক্ষত স্থানটাতে লাগিয়ে দিল। তারপর দুটো পা ধরে হালকা উঁচু করে দেখলো কোনো পা বেঁকে যায় কিনা। যখন দেখলো বেঁকে যাচ্ছে না, তখন নিশ্চিত হয়ে বলল, নিরি, তুমি ভয় পেও না, তোমার পায়ের কোনো হাড় ভাঙেনি। নিরি অর্ধচেতন অবস্থায় আছে। সে বিড়বিড় করে বলল, আমার ব্যথা কমিয়ে দাও, আমার ব্যথা কমিয়ে দাও। হাতের কি অবস্থা? ব্যথা কি কমেছে? জানি না, জানি না, আমি আর সহ্য করতে পারছি না। আর একটু ধৈর্য ধরো, ব্যথা কমতে শুরু করেছে। আমি আর পারছি না, আর পারছি না। কথাগুলো বলতে বলতে নিরি জ্ঞান হারালো। নিরিকে জোরে জোরে কয়েকবার ডাকলেও নিরি উত্তর দিল না। নিরো বেশ ভয় পেয়ে গেল। নিরির শরীরের তাপমাত্রা কমছে না, ব্যথাও কমছে না, দুটোই খুব খারাপ লক্ষণ। নিরো ভয় পেলেও ঘাবড়ালো না। সে ঠিক করলো সে তার কাজ করেই যাবে, এতে যা হবার হবে। নিরির মাথার আঘাতটা পরিষ্কার করে সেখানেও সে পাতা বাটা লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নিরির সবচেয়ে বেশি ব্যথা পেয়েছে দুই পায়ে। দুটো পায়ের মাংসপেশির অনেক জায়গা একেবারে থেতলে গেছে। পায়ের চিকিৎসা করতে হলে তাকে নিরির পায়ের উপর থেকে কাপড় সরাতে হবে। ব্যাপারটা নিরি স্বাভাবিকভাবে নেবে কিনা সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ল সে। তবে বেশি সময় ব্যয় করল না। নিরিকে বাঁচাতেই হবে এরকম দৃঢ় সংকল্প থেকে নিরি প্যান্টের নিচের অংশ গুটিয়ে একেবারে উরু পর্যন্ত তুলে ফেলল। দুটো পা দেখেই আটকে উঠল নিরো। পা দুটো নীল হয়ে আছে, ফুলেছেও অনেক। বুঝতে পারল এখন ঠিকমতো রক্ত চলাচলও করছে না। দুটো পায়ে ধীরে ধীরে বেশ সময় নিয়ে গরম পানি ঢালল সে। তারপর পা দুটোর উপর ব্যথানাশক পাতা বাটা চেপে চেপে বেঁধে দিল। তার এই বিশ্বাস, এই চিকিৎসায় নিরির ব্যথা কমে আসবে। নিরি যেখানে পড়ে আছে সেখানে ধুলো খুব বেশি। নিরো এর জন্য নিরিকে পাজু কোলে তুলে একেবারে কোনায় অন্য একটা জায়গায় নিয়ে এলো। জায়গাটা সে আগেই পরিষ্কার করে নিয়েছে। নিরিকে শুয়ে দেওয়ার পর জ্বর কমানোর জন্য নিরির মাথায় ক্রমাগত জলপট্টি দিতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর নিরো কিছুটা আশ্বস্ত হলো, কারণ নিরির জ্বর কমতে শুরু করেছে। তাছাড়া নিরির জ্ঞানও ফিরে এসেছে। যদিও নিরি কথা বলছে না, কিন্তু মুখ দিয়ে মাঝে মাঝে ও শব্দ করছে। অবচেতন মনে নিরির এই শব্দ করাটা ভালো লাগছে নিরোর, কারণ নিরো বুঝতে পারছে নিরি বেঁচে আছে। নিরিকে সে দুবার তার দিকে তাকাতেও দেখেছে। ফাঁকে নিরিকে পানি দিলে নিরি খানিকটা পানিও খেয়েছে। এজন্য এখন চোখ বুজে পড়ে আছে, সম্ভবত ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে নড়ে উঠে হঠাৎই নিরির ডান কাত হয়ে শুলো, আর তাতে আগুনের লালাবাটা এসে পড়ল নিরির মুখে। সেই মুখটা দেখে অবাক হয়ে গেল নিরো। নিরি যে এত সুন্দর সে আগে বুঝতেই পারেনি। যদিও নিরির একটা ঠোঁট ফুলে আছে, তারপরও নিরিকে তার অপূর্ব সুন্দর লাগছে। নিরোর খুব ইচ্ছে করছে নিরিকে স্পর্শ করে দেখতে, কিন্তু সে করল না। দেখা হবার পর থেকে নিরিকে সে অনেকবার স্পর্শ করেছে। সেগুলো ছিল নিরির শুশ্রূষার জন্য, কিন্তু এবার স্পর্শ করার ইচ্ছেটা যেন সম্পূর্ণ ভিন্ন রকম। নিজের মধ্যেই কেমন যেন ভালো লাগার একটা অনুভূতির উপস্থিতি টের পাচ্ছে সে। যদিও তার নিজের ঘুম পাচ্ছে, কিন্তু এখন তার ঘুমাতে ইচ্ছে করছে না, বরং নিরির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে নিরির মধ্যে এমন কিছু আছে যা তাকে টানছে, প্রভাবিত করছে, আবেগপ্রবণ করছে। এই টান, প্রভাব, আবেগ দারুণ লাগছে তার। নিরির কিছু চুল আগেই নিরোর পায়ের উপর এসে পড়েছিল। এই মুহূর্তে নিরোর খুব ইচ্ছে করছে চুলগুলোকে ধরতে, কিন্তু সে ধরল না, কারণ তার ধারণা চুল স্পর্শ করার মাত্রই তার নিরিকে স্পর্শ করতে ইচ্ছে করবে। তার অবচেতন মন বলছে মনের মধ্যে এরকম ইচ্ছের উদয় হওয়া অন্যায়, মহা অন্যায়।
শেষ পর্যন্ত অবশ্য সে চুল স্পর্শ করলো না, শুধু নীরির দিকে তাকিয়ে থাকলো। নীরি এখন ঘুমোচ্ছে, নির্বিঘ্নে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগে মুখ দিয়ে ও আ শব্দ করলো, এখন আর কোনো শব্দ করছে না। নীরু বুঝতে পারলো নীরির শরীরের ব্যথা কমতে শুরু করেছে। তার মানে তার চিকিৎসায় কাজ হচ্ছে। এরকমই চাচ্ছিল সে। তার কামনা নীরি দ্রুত সুস্থ হয়ে উঠুক। নীরি সুস্থ হয়ে উঠলে সে চলে যাবে এক বুক আনন্দের স্মৃতি নিয়ে, একজন নারীর সাথে কিছু সময় কাটানোর অবিস্মরণীয় মুহূর্তকে বুকের মধ্যে লালন করে। তারপর নিরিনের সবাইকে যখন নীরির ঘটনা বলবে একজন নারীর জীবন সে বাঁচিয়েছে, তার সাথে কিছু সময় কাটিয়েছে, তখন সবাই অবাক হবে, বিস্মিত হবে। কারণ নিরিনের কেউই কোনোদিন কোনো নারীকে দেখেনি, কোনো নারীর সান্নিধ্য আসেনি, কোনো নারীর সাথে সময় কাটায়নি। এদিক দিয়ে বিবেচনা করলে সে সত্যিই ভাগ্যবান, দারুণ ভাগ্যবান। তার মতো ভাগ্যবান আর কেউ নেই। নীরি ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে পিটপিট করে তাকালেও পরে স্থির চোখে তাকাতে পারল। সে খুব ভয়ে ছিল, এই ভেবে যে ভয়ঙ্কর ব্যথাটা বুঝি তার পা থেকে আবার মাথায় উঠেও সমস্ত শরীরে ইলেকট্রিক শকের মতো ঝাঁকুনি দেবে। 5 মিনিট পার হলেও যখন ব্যথাটা উঠল না, তখন স্বস্তির নিঃশ্বাস ফেল। বুঝতে পারল শরীরের ব্যথা অনেকটাই কমে এসেছে। নীরি নিজের শরীরের দিকে তাকাতে অবাক হলো। দুটো পায়ের পুরোটাই ব্যথানাশক পাতায় ঢাকা, বাম হাতেও পাতা লাগানো। মাথায় হাত দিয়ে বুঝলো মাথাটা ব্যান্ডেজ করা। সবকিছু যে নীরো করেছে বুঝতে পারল সে, কিন্তু নীরোকে সে কোথাও দেখতে পাচ্ছে না। মাথাটা ঘুরিয়ে সে সম্পূর্ণ সার্ভার রুমটাকে ভালো মতো দেখল। না, নেই, কোথাও নীরো নেই। মাথার কাছে পানি আর ফল দেখে বুঝলো এগুলো নীরোই রেখে গেছে। কিন্তু কোথায় গেছে নীরো? নীরো কি তাহলে চলে গেছে? এরকম ভাবতেই বুকটা ধক করে উঠল নীরির। সে দ্রুত উঠে বসতে চেষ্টা করলো, আর তখনই বাম হাতের ব্যথায় কুঁকিয়ে উঠল। ব্যথাটা এত তীব্র ছিল যে নীরির চোখ দিয়ে পানি বের হয়ে এলো। সে বুঝতে পারল তার পক্ষে হাঁটা তো দূরের কথা, উঠে বসাও সম্ভব হবে না। এই সার্ভার রুমে নীরো ছাড়া সে একেবারেই অসহায়। নীরো যে চলে গেছে এটা নীরি বিশ্বাস করতে পারছে না, আবার নীরো যে আছে সেটাও বিশ্বাস করতে পারছে না। কারণ গত রাতে নীরোকে সে অনেক অপমানজনক কথা বলেছে, ওগুলোর কোনোটাই নীরোর প্রাপ্য ছিল না। কারণ এখন সে বুঝতে পারছে সারা রাত নীরো কতটাই না কষ্ট করেছে। নীরো যদি তার শরীরের পাতা বাটা না লাগিয়ে দিত তাহলে কিছুতেই তার ব্যথা কমতো না, হয়তো রাতেই তাকে মৃত্যুবরণ করতে হতো। অথচ সে বেঁচে আছে এবং শরীরের ব্যথা অনেকটাই কমে এসেছে। আর এই সবই যে নীরোর জন্য বুঝতে অসুবিধা হলো না তার। তাই নীরোর প্রতি কৃতজ্ঞতায় চোখে পানি চলে এলো। কিন্তু নীরো কোথায়? যদিও নীরি বুঝতে পারছে নীরোর সার্ভার রুমের ভিতরে নেই, তারপরেও সে আবার ভিতরটা ভালো মতো দেখলো। কোথাও নীরোকে না দেখে সে ডেকে উঠল, নীরো, নীরো। নীরোর কোনো সাড়া শব্দ নেই। নীরি আবার ডেকে উঠল, নীরো, নীরো। এবারও কোনো সাড়া শব্দ পেল না সে। নীরি এবার জোরে চিৎকার করে ডেকে উঠে বলল, নীরো, নীরো। না, নীরো নেই, কোথাও নেই। অভিমান করে নীরো চলে গেছে চিরদিনের জন্য। এরকম ভাবতেই নীরি আর নিজেকে ধরে রাখতে পারল না, চোখ বন্ধ করে ঢুকরে কেঁদে উঠল। নীরি কতক্ষণ এভাবে কেঁদেছে বলতে পারবে না। খুট শব্দ শুনে সে চোখ মেলে তাকালো। যখন দেখলো উপরের ফাটল দিয়ে নীরো ভিতরে প্রবেশ করছে, তখন আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। তার চোখ দিয়ে আনন্দশ্রু বেরিয়ে এলো। ভেজা কণ্ঠে বলে উঠল, নীরো, কোথায় গিয়েছিলে তুমি? নীরো অবাক হয়ে বলল, বাইরে গিয়েছিলাম তোমার জন্য খাবার আনতে। তুমি আমাকে বলে যাবে না? তুমি ঘুমাচ্ছিলে, এজন্যই বলে যায়নি। ঘুম থেকে উঠলে যেন খাবার আর পানি পাশে পাও, এজন্যই এগুলো রেখে গিয়েছি। তুমি আর কখনো আমাকে না বলে বাইরে যাবে না। তা যাব না, কিন্তু তুমি কাঁদছো কেন?
নীরে ডান হাতে চোখ মুছে বলল, কেন কাচ্ছি তুমি বুঝবে না। বুঝবো না কেন? কারণ আমিও বুঝতে পারছি না। নীর চোখ বড় বড় করে বলল, কি অবাক ব্যাপার, তুমি কাঁদছো অথচ বলছো কেন কাঁদছো তা জানো না, তা বুঝতে পারছো না। এটা কোনো কথা হলো? তোমার ব্যথা কি বেড়েছে? না, আসলে আমি নিজেও অবাক হচ্ছি ভেবে যে কেন আমি কাঁদছি। যাক, বাধ্য এসব কথা। তোমার হাতে মাছ কেন? আমি মাছ ধরতে হ্রদে গিয়েছিলাম। পাশে ছোট্ট একটা হ্রদ আছে, টলটলে স্বচ্ছ পানি। পানির নিচে মাছগুলোকে স্পষ্ট দেখা যায়। সেখান থেকেই ধরে এনেছি। আগুনে পোড়ালে খেতে মজা হবে। মাছ ধরার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? পানিও শেষ হয়ে গিয়েছিল। পানি নিয়ে এসেছি। পানি ছাড়া আমরা চলতে পারবো না। তাছাড়া পাতা নেই, আরো পাতা আনতে হবে। নীল চোখ বড় বড় করে বলল, আবার তুমি বাইরে যাবে? হ্যাঁ, যেতে তো হবে। যদি পাতা না আনি তাহলে তোমার হাত পায়ে কি দেবে? 8 ঘন্টা পর পর নতুন পাতা দেওয়ার নিয়ম। এবার বেশি করে শিকড়ও আনবো। এগুলো উপকার পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি। এজন্যই আমাকে আবার বাইরে যেতে হবে। একেবারে সব কাজ শেষ করে আসতে পারো না? কিভাবে পারবো, অনেক কাজ তো। তুমি আমাকে বাঁচানোর জন্য খুব কষ্ট করছো। মাছ দুটো পাথরের উপরে রাখতে রাখতে নীরু বলল, কষ্ট কোথায়? তুমি তো আমাকে কিছু করতেই দিলে না। আমি খুব ভয়ে আছি, আবার কখন কি ভুল করে বসি। তোমাকে বোঝা মুশকিল। গত রাতে আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই। তোমার জায়গায় আমি হলে হয়তো ওই রকম ব্যবহারই করতাম। যাই হোক, এখন নাস্তা করে নাও। আমিও তোমার সাথে নাস্তা করব। তুমি কি খেতে চাও? তুমি যা খাওয়াবে তাই খাবো। আমার সত্যি খুব খিদে পেয়েছে। গতকাল আপেল নিয়ে এসেছিলাম, আজ সকালে কলা নিয়ে এসেছি। তুমি খেতে পারো, সাথে কচ্ছপের ডিম আছে। আমি পানিতে সিদ্ধ করে দিচ্ছি, ভালো লাগবে। নীরে অবাক হয়ে বলল, কচ্ছপের ডিম? হ্যাঁ, খারাপ না। হাঁস মুরগি ডিমের মতো কচ্ছপের ডিমও খুব সুস্বাদু। হৃদের পাশে পেয়েছি। আপাতত এগুলো খাও। দুপুরে আরো নানা রকম ফল নিয়ে আসবো, সাথে মাছ পোড়াবো। তুমি কি মাংস খেতে চাও? না, মাংস খেতে চাই না। তা যা আছে তাতেই চলবে। আমার আর রিয়েনার ব্যাগের মধ্যে অনেক শুকনো খাবার আছে, ওগুলো বের করো, খাওয়া যাবে। তাজা খাবার রেখে ওই শুকনো খাবার খাবে কেন? ওইগুলোতে অনেক প্রিজারভেটিভ বা ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে। তুমি এত সব জানলে কোথা থেকে? রোবটেরা শিখিয়েছে। ওরা কখনো আমাদের ওগুলো খেতে দেয় না। আমরা সব খাবার প্রকৃতি থেকে সংগ্রহ করে খাই। আমাদের সাথে যে ছোট ছোট ছেলে আছে, ওদেরকেও শেখাই কিভাবে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে হয়। তোমাদের জীবনটা অদ্ভুত। চলো, খেতে খেতে তোমাদের ইতিহাসটা শুনি। আসলে তোমরা আমার কাছে এক বিরাট বিস্ময়। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি একজন পুরুষের সামনে বসে আছি। নীরু একটা আপেলে কামড় দিয়ে বলল, আমিও বিশ্বাস করতে পারছি না যে আমি একজন নারীর সামনে বসে আছি। যাই হোক, তুমি আমাদের ইতিহাস শুনতে চেয়েছো, বলছি। আমাদের সৃষ্টি করেছে রোবটেরা। কথাটা আমি আগেই বলেছি। ওরা আমাদের একটা ক্লোন ল্যাবরেটরিতে সৃষ্টি করে। যখন আমাদের বয়স 5 বছর হয় তখন নিয়ে দিয়ে যায়। বেঁচে থাকার জন্য যা কিছু শেখার প্রয়োজন সবকিছুই ওরা আমাদের শেখায়। এর জন্য আধুনিক সবকিছুর সাথে আমরা পরিচিত। তবে এটাও সত্যি, ওরা আমাদের সবকিছু শেখায় না। আমরা নিম্নের জঙ্গলে অনেকটা আদিম মানুষের মতো বসবাস করি। জঙ্গল থেকে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে খাই। কিছু কিছু চাষ করার চেষ্টা করি। গাছপালা দিয়ে তৈরি ঘরে থাকি। সত্যি কথা বলতে কি, প্রকৃতির চরম প্রতিকূলতার মধ্যে আমরা বেঁচে থাকি। এর অবশ্য কারণ আছে। রোবটেরা বলে সংগ্রাম করে বেঁচে থাকা শিখতে হবে।
এরকম বেঁচে থাকার মধ্যে নাকি সার্থকতা আছে, আনন্দ আছে, প্রাপ্তি আছে। কি আছে কি নেই জানি না, তবে এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। নীরি ঠোঁট কামড়ে বলল, আমি ঠিক বুঝতে পারছি না মাটির এত গভীরে কেন রোবটেরা তোমাদের এভাবে আলাদা একটা জগতে রেখেছে। আমাদেরকে রাখা হয়েছে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। পৃথিবীর উপরের পৃষ্ঠে নাকি শুধুই নারী আছে। নারীরা এখন পুরুষদের পছন্দ করে না, তবে একটা সময় করবে এবং তখন পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন হবে। ওই সময় নারীদের সাথে মিলেমিশে আমরা পৃথিবীকে রক্ষা করব। আমরা ওই স্বপ্ন নিয়েই লিলিনে বেঁচে আছি। তবে আমাদের মধ্যে যাদের বয়স 50 হয় তারা উপরে উঠে নারী সান্নিধ্যে লাভ করে। কিভাবে করে আমি জানি না, এটা প্রত্যেক 50 বছর বয়সী পুরুষের জন্য পুরস্কার। অনেক বছর ধরে এভাবেই পুরুষদের উপরে পাঠানো হচ্ছে। উপরে যাওয়ার পর পুরুষের নতুন জীবন শুরু হয়। প্রত্যেকের জন্য একজন নারী থাকে, তার সাথে সম্পর্কের মাধ্যমে সংসার হয়, সন্তান হয়, সুখ শান্তি আসে। ওই সুখ শান্তি নাকি স্বর্গীয়। এই জন্যই আমরা এখানে প্রত্যেক পুরুষেরা জীবনের একজন নারীর স্বপ্ন নিয়ে বেঁচে আছি। শেষ পর্যন্ত কি হয় আমরা জানি না। কেউ কেউ বলে আমরা অনন্তকালের জন্য সুখ লাভ করি, আর যারা 50-এর আগেই মারা যায় তারা সত্যিই দুর্ভাগ্যবান, তারা সুখী হতে পারে না। এদিক দিয়ে বিবেচনা করলে বলতে হবে আমি খুব ভাগ্যবান, কারণ মাত্র 26 বছর বয়সে আমি তোমার সাক্ষাৎ পেয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তোমারও বয়স কম। নিরীহ একটা আপেল খাচ্ছিল। আপেল খাওয়া বন্ধ করে সে বলল, আমার বয়স 21 বছর, তোমার থেকে অনেক কম। কিন্তু তুমি কি জানো পৃথিবীর উপরিপৃষ্ঠ সম্পর্কে রোবটেরা তোমাদের মিথ্যে তথ্য দিয়েছে? আমি জানি না, কারণ 50 বছরের পরবর্তী ওই জগৎ সম্পর্কে আমাদের আলোচনা করা নিষিদ্ধ। অনেক আগেই আমাদের মধ্যে থেকে একজন 50 পরবর্তী জগৎ সম্পর্কে বেশি কৌতূহলী হওয়ায় তাকে সবার সামনে রোবটেরা হত্যা করেছিল। তারপর ওই জগৎ সম্পর্কে বলতে গেলে আলোচনা একেবারে বন্ধ। রোবটেরা বলেছে যখন প্রয়োজন হবে তখন তারাই আমাদের উপরে জগতে পাঠাবে। অবশ্য তোমার কথা মতো যদি রোবটেরা সবাই নিষ্ক্রিয় হয়ে থাকে তাহলে আমরা উপরে যেতেই পারবো এবং পছন্দের নারীর সাথে জীবন কাটাতে পারবো। নীরি চিন্তিত মুখে বলল, আমার মনে হচ্ছে রোবটেরা তোমাদের অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে সৃষ্টি করেছে। কি উদ্দেশ্য আমি জানি না, কারণ তোমরা জানো না যে পৃথিবীর উপরের নারীরা পুরুষদের কতটা ঘৃণা করে। যদি কোনো নারী কোনো পুরুষকে পায় তাহলে তার প্রথম কাজ হবে ওই পুরুষকে হত্যা করা। তাই যদি সত্যি হয় তুমি তো আমাকে হত্যা করনি। আমি নিজেও অবাক হয়েছি কেন আমি তোমারকে হত্যা করিনি ভেবে। আমি তোমার দিকে লেসার গান তাক করলেও শেষ পর্যন্ত লেসার ছুটতে পারিনি। এটা কেন হয়েছে জানি না। হয়তো আমি স্বার্থপর, এর জন্য নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য তোমাকে বাঁচিয়ে রেখেছি। তুমি সুস্থ হয়ে গেলে কি আমাকে হত্যা করবে? প্রশ্নটা হঠাৎই করলো নীরু। নীরি মিষ্টি হেসে বলল, আমি বোধহয় তোমাকে হত্যা করতে পারবো না। কেন? জানি না। তোমাকে দেখার পর থেকে তোমাকে হত্যা করতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে হচ্ছে? জানি না, তবে এখন যেটা বুঝতে পারছি তা হলো তোমার সাথে থাকতে ইচ্ছে করছে। তুমি বাইরে যাচ্ছ, এটা আমার ভালো লাগছে না। প্রশ্ন করতে পারো কেন এমন হচ্ছে? উত্তরটা আমার জানা নেই। আন্দাজের উপর বলতে আগের মতোই বলবো, আমি খুব স্বার্থপরের জন্য নিজের জীবন বাঁচানোর জন্য তোমাকে পাশে পেতে যাচ্ছি। আমার মনে হয় না তুমি স্বার্থপর। কেন? আমি জানি না, তবে যদি কখনো জানতে পারি কিভাবে বুঝলাম তাহলে তোমাকে জানাবো। যাই হোক, তুমি বলেছিলে পৃথিবীর উপরে গেলে তোমরা আমাদের মেরে ফেলবে। তাহলে আমাদের মধ্যে যাদের বয়স 50 বছর হয়েছিল এবং উপরে গিয়েছিল তাদের কি হয়েছিল? ব্যাপারটা খুব রহস্যময়। আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি গত 1000 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো পুরুষ মানুষ দেখা যায়নি, কোনো পুরুষকে পাওয়াও যায়নি। তাহলে তারা গেল কোথায়?
আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হচ্ছে তোমাদের এই নিনিন রোবটদের একটা গবেষণা। ওরা তোমাদের সংরক্ষণ করছে, তোমাদের উপর গবেষণা করার জন্য। নীরব ভ্রু কুঁচকে বলল, কিসের গবেষণা? আমি জানি না, আমার মনে হয়েছে তাই বললাম। তোমাদের সম্পর্কে আরো জানলে হয়তো বুঝতে পারবো। কিন্তু রোবটরা আমাদের খুব ভালোবাসে। আমরা অসুস্থ হলে আমাদের চিকিৎসার ব্যবস্থা করে, আমাদের পড়ালেখা শেখায়, বিনোদনের ব্যবস্থা করে, মাঝে মাঝে আমাদের সাথে খেলাধুলাও করে। এদিক দিয়ে চিন্তা করলে আমার মনে হয় তোমার ধারণা মিথ্যা। রোবটরা আমাদের নিয়ে গবেষণা করছে না, বরং আমাদের রক্ষা করছে। কারণ তুমি বলেছ পৃথিবীর উপরের নারীরা আমাদের পাওয়া মাত্র হত্যা করবে। নীরি চিন্তিত মুখে বলল, হয়তো তুমিই সঠিক, আমি ভুল। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যে সবকিছু না জেনে না বুঝে বলা ঠিক হবে না। আপাতত তুমি আর আমি দুজনের সত্য, এটাই সঠিক। কথাগুলো বলে নীরি আবার উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যথায় সে উ আ শব্দ করে উঠল। নীরু তাড়াতাড়ি বলল, তুমি বেশি নড়াচড়া করো না, এতে তোমার ব্যথা বাড়বে। আমি আবার পাতা নিয়ে আসছি। এবার পাতা বাটা লাগিয়ে দিলে আমার বিশ্বাস বিকেলে তুমি উঠে বসতে পারবে। আবার তুমি বাইরে যাবে? এবার বেশি সময় নেব না, যাবো আর আসবো, তুমি বিশ্রাম নাও। নীরু চলে গেলে নীরি বাইরের যাওয়ার ফাটলটার দিকে তাকিয়ে থাকলো। এখন সে সত্যি উপলব্ধি করছে নীরু দূরে গেলেই তার খারাপ লাগে। তবে কেন খারাপ লাগে, এই প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পেল না। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।